হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কোলরাস ল সংক্রান্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা কোলরাস ল এর অ্যাপ্লিকেশন জানবো এবং তার সেই সংক্রান্ত যে কিছু নিউমেরিক্যালস থাকবে সেইগুলো আমরা আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে জানাই যে গতকাল আমাদের চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। এই উপলক্ষে আমি তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে তোমরা সকলে আমার সঙ্গে থাকবে এবং আমরা আরও অনেকটা পথ একসাথে চলবো। তো আজকের ভিডিওতে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অফ কোলরাস ল। তার ফার্স্ট টপিক হচ্ছে আজকে ডিটারমিনেশন অফ ল্যামডা এম ইনফিনিটি অর ল্যামডা এম জিরো, মানে লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি, অথবা যেটাকে আমরা বলি যে মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। সেইটা আমরা কী করে বের করবো ফর উইক ইলেকট্রোলাইটস। আমরা আগের দিন জেনেছিলাম যে উইক ইলেকট্রোলাইটসগুলোর জন্য ওই যে ডিএইচও ইকুয়েশন যেটা ছিল, অর্থাৎ ল্যামডা এম ভার্সেস রুট সি ইকুয়েশান থেকে ইকুয়েশানটা আমরা কোনো স্ট্রেট লাইন পাই না গ্রাফটা, সে কারণে গ্রাফটাকে এক্সট্রাপোলেট করে আমরা ল্যামডা এম জিরোর ভ্যালু বের করতে পারি না। সেই কারণে আমাদের কোলরাস ল এর সাহায্য নিতে হয়। শুরুতেই সবথেকে কমন যে এক্সাম্পলটা সেটা হচ্ছে ল্যামডা এম ইনফাইনাইট অফ বা ল্যামডা এম জিরো অফ অ্যাসিটিক অ্যাসিড। সাপোজ এইটা আমাকে বের করতে হবে কত। এবার অ্যাসিটিক অ্যাসিড মানে আমরা জানি যে এখানে কী কী আয়ন থাকে, H প্লাস আর CH3 C ডবল মাইনাস, অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং অ্যাসিডেট আয়ন তৈরি হয়। তাহলে আমাকে যদি বলা হয় যে ল্যামডা এম ভ্যালু কত হবে, ল্যামডা এম অফ অ্যাসিটিক অ্যাসিড ভ্যালু কত হবে, তাহলে দিস ইকুয়াল টু ল্যামডা এম জিরো অফ H প্লাস আয়ন প্লাস ল্যামডা এম জিরো অফ অ্যাসিডেট আয়ন। ঠিক আছে, তাহলে আমি যদি এই দুটোর ভ্যালু কোনোভাবে জানতে পারি তাহলে সেই দুটো যোগ করলেই আমার ল্যামডা এম অফ অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। এখন এখানে সামনে কোনো কোএফিশিয়েন্ট নেই কেন? কারণ একটা একটা করে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়েছে, সেই কারণে। তাহলে আমাকে এনিহাউ এই দুটো জানতে হবে। এই দুটোর ভ্যালু জানার জন্যই আমাদের কী করতে হয় যে তিনটে আলাদা ইলেকট্রোলাইট দরকার হয়। ঠিক আছে, এক্ষেত্রে যে তিনটে আলাদা ইলেকট্রোলাইট দরকার হবে যেগুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, একটা হচ্ছে NaCl, একটা হচ্ছে HCl এবং একটা হচ্ছে CH3COO Na, অর্থাৎ সোডিয়াম অ্যাসিটেট। এইবার খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে যে অ্যাসিটিক অ্যাসিডে, অর্থাৎ যেটার আমাকে ল্যামডা এম জিরো বের করতে হবে, সেটার আন্ডারে যে ক্যাটায়ন এবং অ্যানায়নটা আছে সেই ক্যাটায়নটা এই তিনটে ইলেকট্রোলাইটের মধ্যে একটা থেকে আসবে। যেমন এখানে H প্লাসটা আসছে কোত্থেকে? HCl থেকে H প্লাস আর Cl মাইনাস তৈরি হবে। অ্যানায়নটাও আসবে আরেকটা ইলেকট্রোলাইট থেকে, সেটা কোনটা? এটা। কেন? কারণ এটা যদি বিয়োজিত হয় তাহলে অ্যাসিটেট আর সোডিয়াম ক্যাটায়ন তৈরি হবে। তাহলে এইখান থেকে আসবে আমার অ্যানায়নটা, এইখান থেকে আসবে ক্যাটায়নটা। তাহলে এই যে থার্ড যে ইলেকট্রোলাইটটা পড়ে থাকলো NaCl, এইটার কি ফাংশন? এইটার ফাংশন হচ্ছে, অ্যাকচুয়ালি আমি ডিটেলটা করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেরকমভাবে আমরা অ্যালজেব্রাতে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সলভ করি সেই রকমভাবে এখানে আমাদের কাজটা করতে হয়। আমি শুরুতে ডিটেলটা দেখাচ্ছি। সাপোজ NaCl, ঠিক আছে, তাহলে ল্যামডা এম জিরো অফ NaCl মানে কত হবে? ল্যামডা এম জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা এম জিরো অফ Cl মাইনাস। আচ্ছা, এবার HCl কত? ল্যামডা এম জিরো অফ H প্লাস ল্যামডা এম জিরো অফ Cl মাইনাস। আরেকটা কী নিয়েছিলাম আমরা স্ট্রং, সেটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট মানে হচ্ছে ল্যামডা এম জিরো অফ Na প্লাস আর ল্যামডা এম জিরো অফ CH3COO মাইনাস। এইবার যেটা বলছিলাম যে এখানে HCl থেকে আসবে আমার অ্যাসিটিক অ্যাসিডের ক্যাটায়ন আর এখান থেকে আমার আসবে অ্যাসিটিক অ্যাসিডের অ্যানায়ন। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা কি করব? যোগ করব। আর যেটা কাজে লাগলো না সেই থার্ড ইলেকট্রোলাইটটাকে আমরা কি করব? বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের 1 নম্বর ইকুয়েশন হয়, এটা 2 নম্বর এবং এটা যদি 3 নম্বর ইকুয়েশন হয়, তাহলে এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, আমরা কি করছি অ্যাকচুয়ালি 2 + 3 - 1, এই কাজটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে? দেখো, তাহলে দাঁড়াবে যে ল্যামডা এম জিরো অফ CH3COO Na প্লাস ল্যামডা এম জিরো অফ HCl। ঠিক আছে, এখান থেকে অ্যানায়ন আসলো অ্যাসিটিক অ্যাসিডের, এখান থেকে আসলো ক্যাটায়ন। আমরা বের করতে চাইছি কার?
আমরা বের করতে চাইছি CH3COOH এইটার ল্যামডা ইনফাইনাইট। তো এখান থেকে এটা বের করা মানে এই দুটো আমাকে নিয়ে আসতে হবে ফাইনালি যোগ বিয়োগ করে। তাহলে এখান থেকে আসবে অ্যানায়নটা আর এই ক্যাটায়নটা আসবে এখান থেকে। আর এবার এই NaClটাকে আমরা বিয়োগ করে দেবো, মাইনাস ল্যামডা M0 অফ NaCl। তাহলে দেখো কি পড়ে থাকে, দেখো এটাকে যদি বিয়োগ করি তাহলে এটা মাইনাস মাইনাস সাইন হবে, এটা হয়ে গিয়ে এইটা আর এটা কেটে গেল, মাইনাস Cl আর এই প্লাস Cl কেটে গেল, পড়ে থাকলো দেখো কি এটা আর এটা পড়ে থাকলো অনলি। ঠিক আছে, তার মানেই হচ্ছে পড়ে থাকলো ল্যামডা M0 অফ H প্লাস প্লাস ল্যামডা M0 অফ CH3COO মাইনাস দ্যাট ইজ ল্যামডা M0 অফ অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এইবার এই যে তিনটে স্ট্রং ইলেকট্রোলাইট এদের ভ্যালু দেওয়া থাকবে, সাপোজ এটার 100, এটার 200, এটার 50, তাহলে ফাইনালি ভ্যালু কত হবে? 100 প্লাস 200 মানে 300 মাইনাস 50 মানে 250, 250। সেটাই হচ্ছে তাহলে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইকুইভ্যালেন্ট, অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেথড। এইবার তাহলে আমরা কী করলাম, বেসিক্যালি যেটার ল্যামডা ইনফাইনাইট বের করতে হচ্ছে তার অ্যানায়ন এবং ক্যাটায়নটা যে দুটো ইলেকট্রোলাইট থেকে আসছে সেই দুটোকে যোগ করব, আর যেটা থেকে কোনোটাই আসছে না সেটাকে বিয়োগ করব, হয়ে গেল। এবার এটা তো গেল অ্যাসিটিক অ্যাসিড, যেখানে একটাই মানে এই যে প্লাস মাইনাস চার্জ একটা একটা করে তৈরি আছে, একটা একটা করে আছে, আর সংখ্যাটাও একটা একটা করে ক্যাটায়ন এবং অ্যানায়নের। কিন্তু যেক্ষেত্রে ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা আলাদা বা চার্জটাও দুজনের সেম নয়, এখানে যেমন +1 -1, অন্য যদি হয় +2 -1 যদি হলো, সেই ক্ষেত্রে কিন্তু এরকম সরাসরি যোগ বিয়োগ করা যাবে না, সেক্ষেত্রে আবার ইকুয়েশনগুলোকে একটু সাজাতে হবে। সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দিই, আগে এটা মুছে নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে কী করবো দেখো, প্রথমে আমি লিখে নিই এখানে, যেটা আমি যে নিয়মটা বললাম সেটা হচ্ছে যে we have to add lambda M0 of electrolytes from which cation and anion of required electrolyte come। ঠিক আছে, যোগ করতে হবে and then subtract the lambda M0 value of third electrolyte। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক কাজ। তাহলে আমরা ডিরেক্টলি একদম কোয়েশ্চেন ফর্মেই লিখছি। সাপোজ তোমাকে বলেছে ল্যামডা ইনফাইনাইট বা ল্যামডা M0 অফ NH4OH, এইটা বের করতে বলেছে। NH4OH আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, উইক ইলেকট্রোলাইট, আর এর জন্য দেওয়া আছে কি দেওয়া আছে ল্যামডা M0 অফ NaOH, NaOH হচ্ছে X, Na2SO4 হচ্ছে Y, আর NH4 হোল টুয়াইস SO4, এটার ভ্যালু Z। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। এবার এই তিনটাকে ইউজ করে আমাকে এখানে আসতে হবে। তাহলে কী করতে হবে দেখো, অ্যামোনিয়াম প্লাস আর OH মাইনাস। অ্যামোনিয়াম প্লাস আসবে কোত্থেকে? এখান থেকে, আর OH মাইনাস আসবে প্রথমটা থেকে। তাহলে এটা কনফার্ম যে মাঝখানেরটাকে আমাকে মাইনাস করতে হবে, সাবস্ট্রাক্ট করতে হবে, আর ওই দুটোকে যোগ করতে হবে। কিন্তু আমি যদি সরাসরি যোগ করে দিই তাহলে কী হবে দেখো, সরাসরি যোগ করলে OH মাইনাস তো একটা হচ্ছে, কিন্তু NH4 প্লাস আমার এখানে একটা দরকার, এখানে NH4 প্লাস দুটো হয়ে যাচ্ছে, তাহলে একটাকে বিয়োগ করতে হবে। আবার এইটাকে আমি বক্স করছি, এটাকে যেহেতু আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে যেগুলোকে যোগ করতে হবে সেগুলোকে আমি লিখছি। দেখো Na প্লাস লিখলাম,
OH মাইনাস লিখলাম, আচ্ছা এর সঙ্গে লিখলাম অ্যামোনিয়াম প্লাস। এবার অ্যামোনিয়াম প্লাস কটা আছে? দুটো আছে। আর কি লিখলাম? সালফেট লিখলাম। বিয়োগ করতে হবে কোনটা? Na প্লাস দুখানা আছে আর সালফেট একটা আছে। এবার আমাকে তো রাখতে হবে কোনটা? NH4 আর OH কে। আর তাহলে এটা যদি দুটো থাকে তাহলে এটাকে 2 করতে হবে, তার মানে NaOH-টাকে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 2 দিয়ে যদি গুণ করতে হয় তাহলে দেখো এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম, হয়ে গেল। আচ্ছা এটা মাইনাস হবে না? হ্যাঁ এটা মাইনাস হবে, ভুল করেছি। এই যদি হয় এইবার তুমি দেখো তাহলে এবার দুখানা Na প্লাস, এই যে প্লাস আর মাইনাস আউট হয়ে গেল, আর একটা সালফেট আর একটা এটা আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি? দুখানা NH4 প্লাস আর দুখানা OH মাইনাস। এইটা পড়ে থাকলো মানে হচ্ছে আমরা এরকম বলতে পারি যে NH4 প্লাস আর OH মাইনাস ইন্টু 2, তাই না? তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে ল্যামডা m0 অফ NH4OH, হ্যাঁ, ইন্টু 2, এইটা পড়ে থাকলো আমাদের ফাইনালি। কীভাবে পেলাম আমি? NaOH-কে আমি 2 দিয়ে গুণ করেছিলাম, তাহলে 2x, আর তার সঙ্গে আমি যোগ করবো হচ্ছে কাকে? Z-কে, আর বিয়োগ করবো কাকে? Y-কে। এই করার পর আমি পেলাম যেটা, সেটা হচ্ছে 2 ইন্টু অ্যামোনিয়াম। তাহলে ফাইনালি ল্যামডা m0 অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার ভ্যালু কত হবে? 2x প্লাস Z মাইনাস Y বাই 2, ঠিক আছে? এই হচ্ছে আনসার। তাহলে এবার দেখো যেটা আমাকে এখানে যেটা আমার আলাদা হয়ে গেল, মূল ফান্ডাটা একই থাকলো যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যেখান থেকে আসছে সেই দুটোকে যোগ করো আর থার্ডটাকে বিয়োগ করো, কিন্তু সামনে যেহেতু কোএফিসিয়েন্ট আলাদা, সুতরাং কোএফিসিয়েন্ট ম্যাচ করাতে গিয়ে আমাকে কোনোটাকে 2 দিয়ে গুণ করতে হলো, এই কাজগুলো করতে হলো। এবার এই কাজগুলো করতে গিয়ে যেহেতু আমরা কনফিউজড হয়ে যাই, সেই জন্য এইখানে আমরা এইভাবে না করে আমরা একটা ছোট ট্রিক বার করব, যে ট্রিকটা ব্যবহার করলে সেটা এই ক্ষেত্রে বা আগেরটার ক্ষেত্রে সব ক্ষেত্রেই সমানভাবে অ্যাপ্লিকেবল। ট্রিকটা কি দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে। যেটার আমাদেরকে বের করতে বলেছে সেইটাকে লিখব একটা, মানে ইকুয়েশন টাইপের লিখবো, কেমিক্যাল ইকুয়েশন টাইপের। এবার ইকুয়েশনটা মানে এরকম নয় যে এটা কোনো সত্যিকারের কেমিক্যাল ইকুয়েশন, সেটা হতেও পারে, ম্যাচ করতে পারে, নাও করতে পারে, আমরা একটা হাইপোথেটিক্যাল ইকুয়েশন ভেবে লিখবো আর কি। তো যেটার বের করতে হবে ল্যামডা, সেটাকে ডান দিকে রাখবো, প্লাস এর সঙ্গে আরেকটাকে রাখবো, যে 3টে দেওয়া আছে সেই 3টের আরেকটাকে রাখবো, যেটার সঙ্গে এর কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন মিল নেই, হ্যাঁ, একদম যেটা অমিল, সেটা হচ্ছে কোনটা দেখো, এই মাঝখানেরটা, অর্থাৎ যেটাকে বিয়োগ করতে হয় জেনারেলি, সেইটাকে আমরা আলাদা এর সঙ্গে লিখলাম, আর বাকি যে দুটো আছে সে দুটোকে এদিকে রাখলাম। তাহলে এখানে আমি লিখবো NaOH, আর কি লিখবো দেখো NH4 হোল টুয়াইস SO4। এই যদি আমি লিখে ফেলি, এইটা লিখে ফেলার পরে এবার ইকুয়েশনটা সিম্পলি আমি ব্যালেন্স করবো। তাহলে দেখো দুটো Na আছে না, তাই এখানে 2 NaOH লিখলাম, আর NH4OH, এখানে NH4 দুটো আছে, তাহলে এখানে 2 লিখলাম। তাহলে এবার ব্যালেন্স হয়ে গেছে, দেখো দুটো NH4OH হয়ে গেছে, অ্যামোনিয়া দুটো হয়ে গেছে, সালফেট একটা হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেল। এইবার যে ভ্যালুগুলো দেওয়া আছে, NaOH-এর ভ্যালু কত? x, তাহলে এখানে x লিখবে, সামনে 2 আছে মানে আমি লিখবো এখানে 2x, বোঝা গেল। অ্যামোনিয়াম সালফেট Z, সামনে এখানে একটা আছে, তাহলে Z-ই লিখলাম। এইটা বের করতে হবে, কোয়েশ্চেন মার্ক না, অ্যাকচুয়ালি আমি এটাকে ল্যামডা m0 লিখে দিই, NH4OH, ঠিক আছে, আর 2 আছে সামনে, তাহলে 2 ইন্টু, আর এখানে কি লিখবো দেখো, এটা y, ঠিক আছে। তাই যদি হয় তাহলে ল্যামডা m0 অফ NH4OH দিস ইকুয়াল টু কত হবে? এটা প্লাস এটা 2x প্লাস Z মাইনাস y, হ্যাঁ না, ওয়াইটা এদিকে চলে আসলো, মাইনাস y, 2 আছে তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো ঠিক আগেরটার মতোই এসে গেল, কিন্তু আমাকে কোনো ওই কোএফিসিয়েন্ট কত আছে, এই আছে ওই আছে, কোনো ঝামেলার মধ্যে যেতে হলো না, সিম্পলি আমরা কিন্তু করে ফেলতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের সহজ টেকনিক, এইভাবে আমরা এগোবো, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম দেওয়ার আগে আমি একটু লিখে নিই যে কি করলাম আসলে, সেটা হচ্ছে মানে আমাদের শর্টকাট ট্রিকটা। তাহলে আমাদের ট্রিক হচ্ছে যে কনস্ট্রাক্ট a chemical equation with the 4 electrolytes
পুটিং, আচ্ছা এখানে কেমিক্যাল ইকুয়েশনের পাশে ব্র্যাকেটে হাইপোথেটিক্যাল লিখে দাও। ইকুয়েশনটা বাস্তবে এক্সিস্ট করতে নাও পারে, আবার পারেও। তাহলে ফর ইলেক্ট্রোলাইটস পুটিং দ্য required electrolyte on the right hand side along with the electrolyte which do not have common ion, which do not have any common ion with required electrolyte. required electrolyte এর সঙ্গে কমন আয়ন থাকবে না, এইরকম একটা ইলেকট্রোলাইটকে ডান দিকে রাখলাম, ঠিক আছে। আদার টু অন দ্য লেফট হ্যান্ড সাইড, মানে রিঅ্যাক্ট্যান্ট সাইড, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর। আর 2 নম্বর কী করতে হবে? ব্যালেন্স দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করে দাও। দেওয়ার পরে তারপরে হয়তো ভ্যালু বসিয়ে এবার যোগ বিয়োগ করে দাও। তাহলে এইবার আমি কিছু প্রবলেম দিচ্ছি, দেখো। তাহলে এক একটা দেখো, আমাদেরকে বলছে ফাইন্ড ল্যামডা এম ইনফিনিটি অফ NH4OH। তাহলে NH4OH-এর মধ্যে ক্যাটায়নটা যেটা আছে অ্যামোনিয়াম, সেটা আসবে এখান থেকে NH4Cl থেকে, OH মাইনাসটা আসবে বেরিয়াম হাইড্রোক্সাইড থেকে। তাহলে পড়ে থাকলো কোনটা? এইটা, যেটাকে বিয়োগ করতে হবে ফাইনালি। তাহলে এবার এইটার সঙ্গে এটাকে নিয়ে আমি একটা ইকুয়েশন বানাবো, ঠিক আছে। ইকুয়েশন ডান দিকে থাকবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর বেরিয়াম ক্লোরাইড, আর ডান দিকে বাঁ দিকে থাকলো NH4Cl আর বেরিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এইটা হওয়ার পরে ব্যালেন্স করে দেবো। দেখো দুখানা OH আছে, তাহলে এখানে 2 করে দিলাম, আর ওখানে দুখানা Cl আছে, তাহলে এখানে 2 করে দিলাম। তাহলে এবার দেখো অ্যামোনিয়াম মিলে গেল, সবই মিলে গেল। এইবার NH4Cl এর কত ভ্যালু? NH4Cl হচ্ছে লাস্টেরটা, তার মানে 100। তাহলে 2 × 129.8, ঠিক আছে। বেরিয়াম হাইড্রোক্সাইড প্রথমটা মানে 457.6, এটা 2 × বের করতে হবে, এটা ল্যামডা এম 0 প্লাস 240.6, 240.6 হয়ে গেল। তাহলে দেখো 2 × ল্যামডা এম 0, এটার ভ্যালু কত বেরোচ্ছে? এটা প্লাস এটা মাইনাস ওইটা, তাহলে 1 9 দুগুণে 18 আর 1 19, তাহলে এটা প্লাস 457.6 মাইনাস 240.6, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এটা? 58 17 1 6 আর 5 11 5 আর 2 7 মাইনাস 240.6, 6 হয়ে গেল 7 4। তাহলে ল্যামডা এম 0 অফ NH4OH এটা কত গেল? 476.6/2, তাহলে 276 মানে হচ্ছে 38.3, তাই তো, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, রাইট। তাহলে দেখো একদম সহজে হয়ে গেল, শুধু আমাকে ইকুয়েশনটা কনস্ট্রাক্ট করতে হবে, যেটা বের করতে বলেছে সেটাকে নিয়ে, আর যেটার সঙ্গে কোনো আয়ন ক্যাটায়ন বা অ্যানায়ন এটার সঙ্গে কমন নেই সেটাকে নিয়ে। এই দুটোকে ডান দিকে রাখবো, বাকি দুটোকে বাঁ দিকে, তারপরে ভ্যালু বসাবো, এইভাবে যোগ বিয়োগ করে দেবো, রাইট। দুইটা দেখো, ক্যালসিয়াম ফসফেট, সালফিউরিক অ্যাসিড আর ক্যালসিয়াম সালফেট, এর ভ্যালু দিয়েছে XYZ, আর বের করতে বলেছে কার? H3PO4। H3PO4 এর মধ্যে কি কি আছে? ক্যাটায়ন কি আছে? H+, আর অ্যানায়ন কি আছে? অ্যানায়নটা আছে ফসফেট। তাহলে H3PO4 কে তো ডান দিকে রাখবো ইকুয়েশনে, আর তার সঙ্গে কোনটাকে রাখবো? দেখো এই যে ক্যালসিয়াম এই যে ক্যালসিয়াম সালফেট, এটার সঙ্গে এটার কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন কোনোটাই মিল নেই, তাহলে এই দুটোকে একসঙ্গে রাখলাম। এবার সালফিউরিক অ্যাসিড এখানে, আর ক্যালসিয়াম ফসফেট রাখলাম
ব্যালেন্স করতে হবে, দুখানা ফসফেট 2 দিলাম, আর কিছু করতে হবে মনে হচ্ছে, 3টে ক্যালসিয়াম, তো এখানে যদি 3 দিয়ে দিই তাহলে আবার সালফেটটাকেও 3 দিতে হবে। ভালো, এবার সালফেট হয়ে গেল, ফসফেট হয়ে গেল, ক্যালসিয়ামও হয়ে গেল, আর কি পড়ে থাকলো এইচ প্লাস, 6টা, হ্যাঁ ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো ক্যালসিয়াম ফসফেট হচ্ছে এক্স, ক্যালসিয়াম ফসফেট হচ্ছে এটার ভ্যালু হচ্ছে এক্স, সালফিউরিক অ্যাসিড হচ্ছে ওয়াই, তার মানে 3y, এটা বের করতে হবে 2 × λm0 বের করতে হবে এটা, আর ক্যালসিয়াম সালফেট হচ্ছে জেড, তাহলে 3z, ঠিক আছে। তাহলে λm0 কত হবে দেখো, এক্স প্লাস 3y তো করলাম, এখান থেকে বিয়োগ দিলাম 3z, এটা যা হলো সেটাকে ভাগ করলাম 2 দিয়ে, তাহলে এই হয়ে গেল আমার λm0। এবার এক্স ওয়াই জেডের বদলে এমনি ভ্যালু দেওয়া থাকবে, সেই যোগ বিয়োগ করে করতে হবে, বোঝা গেল ব্যাপারটা। এই হলো আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশান। সেকেন্ড অ্যাপ্লিকেশান হচ্ছে দেখো determination of degree of dissociation, that is alpha, and dissociation constant, সেটাকে আমরা কে দিয়ে ডিনোট করি। অ্যাসিডের জন্য কে এ, বেসের জন্য কে বি, মানে অবশ্যই উইক অ্যাসিড বেসের এইসব, আর সল্টের জন্য আমরা অনেক সময় সল্টের হাইড্রোলিসিসের সময় আমরা কে এইচ লিখি, হ্যাঁ যাই হোক মোটমাট কে অফ উইক ইলেকট্রোলাইটস। সিম্পলি একটা ফর্মুলা খালি আমরা জেনে রাখবো তাহলেই হবে। আলফার ফর্মুলা হচ্ছে λm ডিভাইডেড বাই λm0। তাহলে যে কোনো উইক ইলেকট্রোলাইটের জন্য তার λm দেওয়া থাকবে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে, আর যদি λm দেওয়া নাও থাকে কোয়েশ্চেনে, λm বের করা যাবে এরকম কিছু ডেটা দেওয়া থাকবে, কন্ডাক্টিভিটি দেওয়া থাকতে পারে, বা একদম রেজিস্ট্যান্স থেকে দিয়ে শুরু করতে পারে, এখানে আসতে পারে, আর এটা দেওয়া থাকবে, বা এটাও বের করতে হতে পারে এর আগের যে অ্যাপ্লিকেশনটা করলাম সেইভাবে কোনোভাবে বের করতে হবে, যোগ বিয়োগ করে দুটোকে ভাগ করলে আমি আলফা পেয়ে যাব। আর কে এর ফর্মুলা হচ্ছে আমরা জানি আলফা স্কোয়ার সি বাই 1 - আলফা, এইটা। এবার কি হয়, অনেক সময় এটা হয় যে যদি আলফার ভ্যালু, আলফা যদি লেস দেন যদি আলফা 10% হয়, ডিগ্রি অফ ডিসোসিয়েশন 5%, 7%, 10%-এর কম হলেই আমরা কি করব, আমরা ধরে নেব যে আলফাটা খুবই কম 1-এর থেকে, এবং তখন আমরা 1 - আলফা এটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু 1 ধরে নেব, এবং তখন এই ইকুয়েশনটা হয়ে যাবে আলফা স্কোয়ার সি, 1 - আলফাটা আউট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা কে বের করতে হবে, আলফা বের করে নিয়ে আলফা স্কোয়ার সি করে কে বের করতে হবে, যেখানে সি হচ্ছে কি, সি হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে, মোলারিটি। দেখো ফার্স্ট প্রবলেমটা হচ্ছে আমাদের λm দিয়েছে কত 4, আর λm0 দিয়েছে কত 400, ঠিক আছে, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে আলফা তো ইকুয়াল টু কী হবে, ল্যামডা বাই λ0, তাই না। তাহলে আমরা বলতে পারি যে 10⁻², আর বের করতে বলেছে কে, এই যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে ল্যামডা বেরিয়ে গেল, আর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে কে, সো দিস ইকুয়াল টু আলফা স্কোয়ার সি বাই 1 - আলফা। কিন্তু আমরা কি বলেছিলাম যে আলফা এখানে লেস দ্যান 10%, তো 10% মানে কত, এটা তো 1/100, মানে এটা 1% হয়েছে। তাহলে 10% যদি কম হয় তখনই আমরা 1 - আলফাকে নিয়ারলি ইকুয়াল টু 1 ধরে নেব। তাহলে কে ভ্যালু ইকুয়াল টু কত হয়ে গেল, আলফা স্কোয়ার সি। তাহলে আলফা স্কোয়ার মানে 10⁻² এর স্কোয়ার, আর সি কত কনসেন্ট্রেশন 0.5, তাহলে 10⁻⁻4 হয়ে গেল ওটা, আর এখানে 0.5 আছে আবার, তাহলে 5 × 10⁻⁵ হয়ে গেল আমাদের কে ভ্যালু, ঠিক আছে। সিম্পল, খালি ফর্মুলায় ভ্যালু বসাও আর ক্যালকুলেশন করো। আচ্ছা দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা একটু বড় আছে, ভালো করে পড়তে হবে। λm আর λm0 অফ আ উইক অ্যাসিড এইচে হচ্ছে একটা উইক অ্যাসিডের নাম বলেনি, 10 আর 200 দিয়ে দিয়েছে। এবার বলছে যে কোন 4টের মধ্যে কোন অপশানটা কারেক্ট। তাহলে সবার আগে তো আমরা ল্যামডা বের করে ফেলতে পারবো, যে ল্যামডা ইকুয়াল টু কত, আলফা বের করে ফেলতে পারবো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন ল্যামডা বাই λm 10/200 মানে কত, এটা
0.05 মানে আমরা 5 × 10⁻² লিখলাম। তো এটা হচ্ছে আমাদের আলফা ভ্যালু, ঠিক আছে। 0.05 মানে 5 × 10⁻²। পিএইচ বের করতে বলেছে সলিউশনের, কে এ বের করতে বলেছে। কে এ তো বেরিয়ে যাবে কীভাবে দেখো, তাহলে বি এরটাই আগে করি। তাহলে কে এ ইকুয়াল টু, দেখো এখানেও আমাদের আলফা স্কোয়ার সি লিখবো, কারণ যেহেতু অনেকটাই ছোট আলফার ভ্যালু, তাহলে 1 মাইনাস আলফাটা নেগলেক্ট করা যাবে। তাহলে আলফা স্কোয়ার সি, আলফা স্কোয়ার মানে হচ্ছে 5 × 10⁻² এর স্কোয়ার ইন্টু, আচ্ছা সি কত, কনসেন্ট্রেশনটা এখানে দেয়নি, আমরা ধরে নিই এখানে অফ, এখানে লিখে নিই 0.1 মোলার করে দিই, 0.1 মোলার অফ উইক অ্যাসিড। তাহলে কনসেন্ট্রেশনের জায়গায় আমরা 0.1 লিখে দিতে পারবো। তাহলে এটা কত হয়ে গেল বলো, 25, তো 25 × 10⁻⁻4 আর এটা -5, তাহলে -5 যদি হয় 25 - 5, তাহলে এখানে 2.5 করলে এটা -4 হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এই অপশানটা কারেক্ট, বি এরটা কারেক্ট, 2.5 × 10⁻⁴ এটা হয়ে গেল। আচ্ছা পিএইচ কী করে বের করবো দেখো, আবারও বলে রাখি একটুখানি যে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের আয়নিক ইকুইলিব্রিয়ামের সঙ্গে রিলেটেড। আমরা এর আগেও দেখেছি ইলেকট্রোকেমিক্যাল সেল পড়াতে গিয়েও যে এই চ্যাপ্টারটা খুব ভালো করে যদি তৈরি হতে হয় তাহলে আয়নিক ইকুইলিব্রিয়াম খুব ভালো করে আমরা জানতে হবে। দেখো এভাবে ডিসোসিয়েশন শুরু হবে, ঠিক আছে। শুরুতে কনসেন্ট্রেশন সি, এদের 0 0, তারপরে ইকুইলিব্রিয়াম সি মাইনাস আলফা, কেন, কারণ আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয় তাহলে সি আলফা হচ্ছে রিয়াক্ট করে যাবে, তৈরি হবে সি আলফা। এখান থেকে আমরা কী পেতে পারি, এইচ প্লাসের ভ্যালু কত, সি আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস দিস ইকুয়াল টু সি আলফা। সি আলফা মানে কত বলো, সি হচ্ছে ওই যে 0.1 আর আলফা হচ্ছে 5 × 10⁻⁻², তাহলে এটা হয়ে গেল 5 × 10⁻³ এইচ প্লাসের ভ্যালু। এইচ প্লাসের কনসেন্ট্রেশন যদি 5 × 10⁻³ হয় তাহলে পিএইচ কত, পিএইচ অফ সলিউশন হচ্ছে -log অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন, তাহলে -log অফ এটা 5 × 10⁻³ 5 × 10⁻³ এখন এই শর্টকাটটা তোমরা নিশ্চয়ই জানো, যদি না জেনে থাকো তাহলে দেখো আমি বলছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যখনই এরকম লগ অফ এইরকম একটা ফরম্যাট থাকবে, একটা সংখ্যা আর সঙ্গে 10⁻⁻ কিছু একটা, যদি থাকে তাহলে এই মাইনাসটাকে আমরা পরের লাইনে লিখবো 3, মানে প্লাস করে দিলাম, ঠিক আছে। 3 - log 5, মাইনাস দিয়ে লগ অফ এই প্রথমের সংখ্যাটা, এটা হচ্ছে শর্ট টেকনিক একটা। আদারওয়াইজ আমাকে log 5 × log অফ 10⁻³ ওইসব করে আসতে হতো, সেই ওইটাই বেরোতো আর কি। তো যাই হোক, তাহলে এটা কী হবে দেখো, এবার log 5 এর ভ্যালু কত, log 5 এর ভ্যালু হচ্ছে কত হয়, 0.69 মতন হয়, আমরা এটাকে 0.7 ধরে নেব। 0.7 যদি ধরি তাহলে 2.3 হবে, তো তাহলে 2.3 যদি হয়, এটা দেওয়া ছিল কত বলো তো, এটা বোধহয় 3.2 দেওয়া ছিল, তাহলে এই অপশানটা ইনকারেক্ট, ঠিক আছে। এটা 2.3 বেরিয়েছে, অপশান দেওয়া আছে 3.2, ইনকারেক্ট। সি এরটা দেখে নিই আবার ঠিক আছে কি না। সি এরটা বলছে কন্ডাক্টিভিটি বের করো। কন্ডাক্টিভিটি মানে কি, কন্ডাক্টিভিটি মানে হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স, তাই তো। স্পেসিফিক কন্ডাক্টেন্সের ফর্মুলা কি, ল্যামডা এম আমাদের এখানে দেওয়া ছিল, সো দিস ইকুয়াল টু কে 1000/m, এটা আমরা জানি। তাহলে কে ইকুয়াল টু কত, ল্যামডা এম ইন্টু মোলারিটি বাই 1000, ল্যামডা এমের ভ্যালু কত ছিল বলো তো, 10, তাহলে 10 × 0.1/1000, তাহলে 10 আর 0.1 এখানে 1 হয়ে গেল, তাহলে 10⁻³ আর সেন্টিমিটার ইনভার্স হয়ে যাবে, তাহলে 10⁻³ দেওয়া আছে, মানে এটা কারেক্ট, রাইট। চারেরটা দেখো, চারেরটা একটু ভালো করে পড়ো কী লেখা আছে। চারটায় বলছে যে, আমি 4 বলছি কেন, ডি এরটা হাইড্রোলিসিস কনস্ট্যান্ট অফ আ সল্ট NaA, একটা সল্ট তৈরি হয়েছে আমাদের, আমরা যে অ্যাসিডটা নিয়েছিলাম সেটা ছিল এইচে উইক অ্যাসিড, NaOH এর সঙ্গে রিয়াকশান করলে তৈরি হবে NaA সল্ট,
আর H2O তৈরি হয়ে যাবে। তাহলে NaA হচ্ছে এমন একটা সল্ট যেটা তৈরি হয়েছে উইক অ্যাসিড আর স্ট্রং বেসের রিয়াকশানে। খুব ভালো করে লক্ষ্য করো, উইক অ্যাসিড আর স্ট্রং বেসের রিয়াকশানে যে সল্ট তৈরি হয় সেই সল্টের হাইড্রোলিসিস কনস্ট্যান্টের ফর্মুলা কি হয়? আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছো, KW/Ka। এখানে Ka হচ্ছে উইক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে কত বেরোলো বলতো কে? এটা KW তো 10⁻⁻14, হ্যাঁ, আর Kটা কত বেরোলো আমাদের? Kটা বেরোলো 2.5 10⁻⁻4 না? হ্যাঁ, তাই যদি হয় তাহলে 1/2.5 1/25। আচ্ছা, 10⁻⁻4টাকে উপরে চলে গেলে 10⁻4 হয়ে যাবে তো? তাহলে 10⁻4টাকে আমি এইভাবে লিখছি, দেখো 10⁻4 আর এটা, আর নিচে 2.5 মানে এখানে একটা 10 হয়ে যাবে, মানে এটা 3 হয়ে গেল, আর এটা হয়ে গেল 4। তাহলে 4 × 10⁻⁻, কত হচ্ছে বলো তো? -11। এটা হয়ে গেল KH এর ভ্যালু। 4 × 10⁻⁻11, এখানে দেওয়া আছে -9, তাহলে এটা হলো না। ঠিক আছে, এই অঙ্কগুলো এরকম চারটে ডিফারেন্ট টাইপের যদি এরকম অপশান দেওয়া থাকে, খুব কেয়ারফুলি অঙ্কগুলো করতে হবে। দেখো প্রথমটাতেও ছিল কি, ওই পিএইচ আমাদের এলো 2.3 আর ওরা দিয়েছিল 3.2, মানে একটা অপটিক্যাল ইলিউশন হতে পারে, কিন্তু এখানেও তাই। কিন্তু এখানে খুব ঠিকঠাক করে না করলে এখানেও একটা সিলি মিস্টেক্স হয়, ওইটা চলে আসার সম্ভাবনা আছে। খুব কেয়ারফুলি অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশন অফ কোলরাস ল। এবার আমরা আসছি থার্ড অ্যাপ্লিকেশানে। দেখো, থার্ড হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান, এবং এটাই লাস্ট অ্যাপ্লিকেশান কোলরাস লয়ের। সেটা হচ্ছে determination of solubility and solubility product। solubility product মানে তোমরা নিশ্চয়ই জানো যে KSP। এটাও ছিল আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, লাস্ট টপিক ছিল এটা। এখন এটা তোমরা নিশ্চয়ই জানো যে সলিবিলিটি প্রোডাক্ট আমরা বের করব সেই সমস্ত সল্টেরই, যে সমস্ত সল্টগুলো হচ্ছে স্যাচুরেটেড সলিউশন অফ স্পেয়ারিংলি সলিউবল সল্ট। স্পেয়ারিংলি সলিউবল সল্ট। স্পেয়ারিংলি সলিউবল কথাটার মানে হচ্ছে বাংলায় স্বল্পদ্রাব্য। কিছু সল্টস হয় যেমন সিলভার ক্লোরাইড, হ্যাঁ, যেমন ক্যালসিয়াম ফসফেট, এই ধরনের সল্টগুলো সলিউশনে স্বল্পদ্রাব্য, মানে খুবই অল্প পরিমাণে এরা সলিউশনে ডিজলভড হয়, দ্রবীভূত হয়। এতটাই কম পরিমাণে এরা দ্রবীভূত হয় যে সলিউশনে এদের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন খুবই কম হয়, এবং কনসেন্ট্রেশন এতটাই কম হয় যে এদেরকে মনে করা হয় যে এরা সবসময়ই যেন ইনফাইনাইটলি ডাইলিউটেড অবস্থায় আছে, অসীম লঘু অবস্থায় আছে, মানে এতটাই ডাইলিউটেড সলিউশনটা হয়। আমরা জানি যে AgCl তৈরি হয় সিলভার নাইট্রেট আর এর সঙ্গে যে কোনো HCl বা যে কোনো ক্লোরাইড সল্টের রিয়াকশান, এবং AgCl-এর একটা সাদা রঙের অধক্ষেপ টেস্ট টিউবের নিচে জমা হয়। এবার সাদা রঙের এই অধক্ষেপ বা প্রেসিপিটেশন জমা হচ্ছে, তার মানেই হচ্ছে যে ওটা জলের মধ্যে ডিজলভড হচ্ছে না। এবার যতটুকু ডিজলভড হয় সেইটার পরিমাণ খুবই নেগলিজেবল। সেই কারণে বলা হয় যে স্যাচুরেটেড সলিউশন অফ, বারবার লিখছি না এত বড়, তাহলে এই যে এটা লিখলাম, তো লিখলাম যে these solutions are treated as infinitely diluted solution as these salts are very
লেস সলিউবল ইন ওয়াটার। যেহেতু এদের সলিউবিলিটি খুবই কম, তাই এদেরকে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এদেরকে ইনফাইনাইটলি ডাইলিউটেড সলিউশন বলে ট্রিট করা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সো মোলারিটি of the solution may be treated as the solubility of the salt। ঠিক আছে, তাহলে সল্টটার মোলারিটি, সল্টের যে সলিউশনের মোলারিটিটাই আমরা ওই পার্টিকুলার সল্টটার সলিউবিলিটি বলে ধরে নেব, বা দ্রাব্যতা যাকে আমরা বলি বাংলাতে। এইবার দেখো, এবার আমরা কি করতে পারি, কনসেন্ট্রেশন মানে মোলারিটি আর এই যে ইনফাইনাইটলি ডাইলুটেড সলিউশন হয়, তাহলে আমরা কি পেতে পারি? দেখো, আমরা এই ফর্মুলাটা জানি সবাই, যে ল্যামডা এম মানে মোলার কন্ডাক্টিভিটি ইকুয়াল টু কন্ডাক্টিভিটি ইন্টু 1000 বাই মোলারিটি। এবার এই সমস্ত সলিউশনগুলো যারা স্প্যারিংলি সলিউবল, তারা সবসময় যে কোনো কনসেন্ট্রেশনেই এতটা ডাইলিউটেড, তো সবসময় এদেরকে ইনফাইনাইট ডাইলিউট সলিউশন বলা হয়। তাই যে কোনো পয়েন্ট অফ টাইমে এদের ল্যামডা এমটাকে আমরা ল্যামডা এম 0 বলতেই পারি। তাই যদি বলতে পারি, তাহলে আমরা এদের মোলারিটিটাকেও এদের সলিউবিলিটি বলতে পারি। এই যে এখানে লিখেছি একটু আগে। এইবার এখান থেকে আমরা কী পেয়ে যাবো? তাহলে সলিউবিলিটি পেয়ে যাবো। তাহলে আমরা যে সলিউবিলিটির ইকুয়েশন পাবো, দিস ইকুয়াল টু কে ইন্টু 1000 বাই ল্যামডা এম 0। তাহলে এইটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আমরা এই ফর্মুলা ইউজ করে কি করব? সলিউবিলিটি বের করব। ঠিক আছে, কপি করো। এইবার এই যে কেটা আমি লিখলাম না এখানে, খুব এখানে একটা কারেকশান করতে হবে আমাকে। কারেকশান ঠিক নয়, মানে একটা অ্যাডিশন করতে হবে। আমি এরকমভাবে লিখছি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো। আমি এটাকে লিখছি, কে লিখছি, তার সাফিক্সে আমি লিখছি সল্ট। ঠিক আছে, সাফিক্সে কী লিখলাম? সল্ট, মানে যে সল্টটাকে ডিজলভ করেছি জলের মধ্যে। আমি এর আগে হয়তো বলেছিলাম যে কন্ডাক্টিভিটি, হ্যাঁ, কন্ডাক্টিভিটি ইজ অ্যান অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টি মানে যাদেরকে যোগ করা যায়। এবার আমি যে সলিউশনটা বানিয়েছি, সলিউশন কী দিয়ে তৈরি হয়েছে? সল্ট দিয়ে আর জল, মানে সলভেন্ট দিয়ে। তাহলে যে কোনো সলিউশনের কন্ডাক্টিভিটি হচ্ছে সবসময় সল্টের কন্ডাক্টিভিটি আর জলের কন্ডাক্টিভিটির যোগফল। এবার এটা কেন বলছি? কারণ যখন আমাদের কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে, তখন সলিউশনের কন্ডাক্টিভিটি দেওয়া থাকবে আর জলেরও কন্ডাক্টিভিটি দেওয়া থাকবে। এখান থেকে আমাকে সল্টের কন্ডাক্টিভিটিটা বের করে নিতে হবে, নিয়ে এই ফর্মুলায় বসাতে হবে। এবার আমি যদি সলিউশনের কন্ডাক্টিভিটিতে যদি এই ফর্মুলায় বসিয়ে দিই, তাহলে ভুল হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, সেই জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এটা মনে রাখতে হবে। আর ওইখানে ওই জন্য আমি কারেকশানটা করলাম। আচ্ছা, এবার দেখো, এবার যখন সলিবিলিটি এসে গেল, এবার কেএসপি বের করার জন্য আমরা কী করতে পারি? দেখো, আমরা এবি টাইপ যদি সল্ট হয় আমাদের, তাহলে ওটা সলিউশনে গিয়ে এ প্লাস আর বি মাইনাস তৈরি করবে। তাহলে আমরা কেএসপির ফর্মুলা কী পাবো? ফর্মুলা পাবো এ প্লাসের কনসেন্ট্রেশন আর বি মাইনাসের কনসেন্ট্রেশন। এটার সলিবিলিটি যদি এস হয়, তাহলে এটারও এস, রাইট? তাহলে দিস ইকুয়াল টু এস ইন্টু এস, মানে এস এর স্কোয়ার। ঠিক আছে, যদি এ টু বি টাইপ সল্ট হয়, তাহলে দুখানা এ প্লাস আর একটা বি মাইনাস, তাহলে কেএসপির ফর্মুলা হবে এ প্লাস, এই সামনের কোএফিসিয়েন্টগুলো ওদের পাওয়ারে চলে যায়, তাই না? তাহলে এ প্লাসের স্কোয়ার আর বি মাইনাস। এবার যদি এটা সলিবিলিটি এস হয়, তাহলে এটা 2s আর এটার এস, তাহলে দিস ইকুয়াল টু 2s এর হোল স্কোয়ার ইন্টু এস, তাহলে 4s কিউব, রাইট? যদি এটা A3B2 টাইপের হয়, তাহলে 3খানা A2 প্লাস তৈরি হবে আর 2খানা B3 মাইনাস তৈরি হবে। এটা যদি সলিবিলিটি এস হয়, এটার 3s, এটার 2s, তাহলে কেএসপি ইকুয়াল টু 3s আর সামনের কোএফিসিয়েন্টটা পাওয়ারে চলে যাবে, তাহলে 3s এর কিউব ইন্টু 2s এর স্কোয়ার, তাহলে 9s কিউব আর 4s স্কোয়ার, তাহলে 36। এই 9 কেন লিখলাম এখানে? 27 তো, এটা 27 আর 4, তাই তো?
108 s⁵, ঠিক আছে? এইভাবে তোমরা নিশ্চয়ই শিখেছো। যদি এইগুলো ভুলে গিয়ে থাকো তাহলে আরেকবার ওইখানটা দেখে নাও, আমাদের যেখানে আইনিক ইকুইলিব্রিয়ামে যেখানে ওই সলিবিলিটি প্রোডাক্টের আলোচনা ছিল। তাহলে একবার যদি আমি সলিবিলিটি বের করে নিতে পারি কে ভ্যালু আর ল্যামডা এম 0 ভ্যালু থেকে, তারপরে সলিবিলিটি ধরো 3 বেরোলো, তাহলে কেএসপি কত 3 যদি এই টাইপ হয়। যদি এই টাইপ হয় তাহলে সলিবিলিটি বেরিয়ে গেলে এখান থেকে আমি কেএসপি ভ্যালু বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এইবার আমরা কতগুলো অঙ্ক দেখে নিই। দেখো কন্ডাক্টিভিটি দিয়েছে, কে দিয়েছে, তার মানে লিমিটিং মোলার আয়নিক কন্ডাক্টিভিটি অফ Ag+ অ্যান্ড Cl- আয়ন, তার মানে এগুলো কী জিনিস? ল্যামডা এম 0, তাই তো? ল্যামডা এম 0 Ag+ হচ্ছে কত? Ag+ হচ্ছে এটা, আর ল্যামডা এম 0 অফ Cl- হচ্ছে কত? 65.5। তাহলে এই দুটো ভ্যালু থেকে আমরা কি পেতে পারি বলো তো? পেতে পারি ল্যামডা এম 0 অফ AgCl, ঠিক আছে? এটা প্লাস এটা হয়ে গেল সিম্পলি। তাহলে কত হচ্ছে দেখো, 120 সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, 120 বেরিয়ে গেল। আচ্ছা, আর কে ভ্যালু দেওয়া আছে কত? 1.8 10⁻⁻6। তাহলে আমাদের সলিবিলিটি বের করতে হবে এবার এখান থেকে। সলিবিলিটি ফর্মুলা কি? কে ইন্টু 1000 বাই ল্যামডা এম 0। তাহলে 1.8 -6 1000 ল্যামডা এম 0 হচ্ছে 120। আচ্ছা দেখো একটা শূন্য কেটে গেল। আচ্ছা 1.8টাকে 18 করলে 10 আর এখানে একটা শূন্য কেটে গেল। আচ্ছা এবার এটা মানে দেখো কত হচ্ছে? 3/2 মানে হচ্ছে 1.5 10⁻⁻5। তাহলে এটা হয়ে গেল সলিউবিলিটি, ঠিক আছে? সলিউবিলিটি যেটা হয়, তাহলে আমাদের সল্টটা তো AgCl মানে এবি টাইপ। একটু আগে আমরা দেখালাম এবি টাইপের জন্য কেএসপির ফর্মুলা কি হয়? এবি টাইপের জন্য ফর্মুলা হয় S-এর স্কোয়ার। তাহলে 1.5 10⁻⁻5 এর হোল স্কোয়ার। তাহলে দিস ইকুয়াল টু 2.25 আর 10⁻⁻10। তাহলে এইটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার, রাইট? পরেরটা দেখো আবারও বলছে কেএসপি বের করতে ফাইনালি, তার মানে সলিউবিলিটি লাগবে। সলিউবিলিটি বের করার জন্য আমাদের লাগবে কন্ডাক্টিভিটি আর ল্যামডা এম 0। ল্যামডা এম 0 বের করার জন্য এখানে কি ডেটা দেওয়া আছে দেখো, AgCl এর জন্য বাকি 3টে স্ট্রং ইলেকট্রোলাইটের ভ্যালু দেওয়া আছে। তাহলে আমাদেরকে আবার সেই মেথডে যেতে হবে, ফার্স্ট অ্যাপ্লিকেশন যেভাবে শিখলাম। এবার এইখানে আমাদের সুবিধাটা হচ্ছে এই যে Ag+ NO3- বা H+Cl- বা H+NO3- সবারই হচ্ছে 1 করে আর কি, 1+1-। ফলে এইখানে আমাকে ওই ইকুয়েশান ওই ব্যালেন্স করার গল্পটা আসছে না। সুতরাং ডাইরেক্টলি আমি এখানে দেখব যে AgCl এর মধ্যে Ag+টা এখানে আছে আর Cl- এখানে আছে, তাহলে এই দুটোকে যোগ করবো আর এটাকে বিয়োগ করে দেবো ফাইনালি, ঠিক আছে? তাহলে আমরা ডাইরেক্ট পেয়ে যাব। তাহলে ল্যামডা এম 0 অফ AgCl ইকুয়াল টু আমি লিখতে পারি যে AgNO3 ভ্যালু কত? 135 প্লাস 426 মাইনাস 421, মানে এটা হচ্ছে কত? 5। তাহলে 135 আর 5-এ 140, ঠিক আছে? এটা হয়ে গেল। কে ভ্যালু দেখো, কে ভ্যালু বলছে কন্ডাক্টিভিটি অফ AgCl সলিউশন অ্যান্ড ওয়াটার, দুটোর ভ্যালু দিয়েছে। একটু আমরা বলছিলাম যে সল্টের কন্ডাক্টিভিটি বের করতে হবে। তাহলে কন্ডাক্টিভিটি অফ AgCl ইকুয়াল টু কন্ডাক্টিভিটি অফ সলিউশন মাইনাস কন্ডাক্টিভিটি অফ ওয়াটার। তাহলে দিস ইকুয়াল টু কী হবে দেখো, 2.2 10⁻⁻6 মাইনাস, আচ্ছা দেখো এখানে পাওয়ারটা 10⁻7 আছে, -7 আছে। পাওয়ারটাকে ম্যাচ করলে তাহলে আমরা বিয়োগটা করতে পারবো। তাহলে এটাকে আমরা লিখবো 0.8 লিখলাম, আর এটা কেন 0.8 লিখলাম? এই জায়গাটা অনেকের কনফিউশন হয়, কেন এরকম হলো? অ্যাকচুয়ালি দেখো এই সংখ্যাটাকে যদি আমাকে ফিক্সড রাখতে হয় তাহলে এই সংখ্যাটা দুটো পার্ট, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 10⁻⁻7। যদি আমি এই পার্টটাকে কমাই তাহলে যত গুণ এই পার্টটাকে কমাবো তত গুণ এই পার্টটাকে বাড়াতে হবে, বা উল্টোটা। তাহলে 8 থেকে 0.8 করলাম আর কি 10 দিয়ে ভাগ করলাম, তাহলে এই পার্টকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0.6 এসে গেল। যদি এইটাকে আমি 0.9 করতাম, (10⁻⁹) যদি বানাতাম, -9 মানে 100 দিয়ে ভাগ করা হলো, তাহলে এই পার্টটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হতো, 800 × 10⁻⁹ লিখতে হতো। তো এই হচ্ছে মেথড। তাহলে এবার বিয়োগটা আবার করা যাবে। এবার দেখো কত হচ্ছে, তাহলে 1.4 হয়ে যাচ্ছে, 10⁻⁻6 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কন্ডাক্টিভিটি বেড়ে গেল। তাহলে কন্ডাক্টিভিটি হয়ে গেল, ল্যামডা এম হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা সলিউবিলিটি অনায়াসেই বের করতে পারবো।
সলিবিলিটির ফর্মুলা কী হবে এবার দেখো, সলিবিলিটির ফর্মুলা হচ্ছে কন্ডাক্টিভিটি 1.4 10⁻⁻6 ইন্টু 1000 ডিভাইডেড বাই ল্যামডা m0 মানে 140। দেখো এটা তো করাই আছে এখানে, এটা 10 হয়ে গেল আর এটাও 10 হয়ে গেল মানে 100। তার মানে দুটো শূন্য যদি আউট হয়ে যায় তাহলে 10⁻⁻5 এটা হয়ে গেল সলিউবিলিটি। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা কেএসপি কী পেয়ে যাব, এটা যেহেতু আবার AgCl মানে এবি টাইপ, তাহলে a স্কোয়ার তার মানে 10⁻⁻10 এটা হয়ে গেল আমাদের আনসার, রাইট। দেখো কোলরাস ল এর অ্যাপ্লিকেশান পড়ার পরে এইবার এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ছোট টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেভাবে আমি এই টপিকটাতে 2-3টা পয়েন্ট লেখাবো এইভাবে মানে কম্প্যাক্ট ওয়েতে কোথাও লেখা থাকে না, তার ফলে কী হয় এই সংক্রান্ত যে কোয়েশ্চেনগুলো আসে ওইখানে আমাদের খুব কনফিউজড হয়ে যেতে হয়। এটা কি না, কম্প্যারিজন অফ কন্ডাক্টেন্স অফ সল্টস ইন অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনের মধ্যে কিছু সল্ট এর নাম বলে দেবে, এবার এদের কন্ডাক্টেন্সের কম্পেয়ার করতে হবে কার বেশি কার কম। এবার সেইটা করার সময় আমরা 3টে নিয়ম ফলো করব, ঠিক আছে। রুল 1, 3টে নিয়ম 1 2 3 করে দিচ্ছি, এই 3টে নিয়ম পরপর ফলো করতে হবে সিকুয়েন্সিয়ালি। প্রথমে রুল 1টা চেক করতে হবে, তারপর রুল 2, তারপরে রুল 3। প্রথমে কি চেক করব যে নাম্বার অফ আয়ন্স, ঠিক আছে। নাম্বার অফ আয়ন যার বেশি তার কন্ডাক্টেন্স বেশি। নাম্বার অফ আয়ন্স ইজ মোর, তাহলে কন্ডাক্টেন্স ইজ মোর। এটা হচ্ছে ফার্স্ট রুল, ঠিক আছে, রুল বলা যেতে পারে এগুলোকে। সেকেন্ড রুল হচ্ছে নাম্বার অফ আয়ন যদি সেম হয়ে যায় তাহলে আমাদের আমাদের চেক করতে হবে যে চার্জ অন আয়ন্স, চার্জ অন আয়ন্স, ঠিক আছে। চার্জ অন আয়ন্স ইজ মোর, তাহলে কন্ডাক্টেন্স ইজ মোর। এটা কখন চেক করব, ইফ নাম্বার অফ আয়ন্স আর সেম। এক্সাম্পল দিলে পুরো ব্যাপারটা আরও ক্ল্যারিফাই হবে। থার্ড হচ্ছে সাইজ অফ হাইড্রেটেড আয়ন। সাইজ অফ হাইড্রেটেড আয়ন যদি বেশি হয় তাহলে কন্ডাক্টেন্স ইজ লেস, ঠিক আছে। ফার্স্টে আমরা চেক করব নাম্বার অফ আয়ন, তারপরে চেক করব চার্জ অন আয়ন, তারপরে চেক করব সাইজ অফ হাইড্রেটেড আয়ন। এটা কখন চেক করব, যখন নাম্বার অফ আয়ন আর চার্জ অন আয়ন দুটো যদি সেম হয়ে যায়, ঠিক আছে। এটা চেক করব ইফ নাম্বার of ions and charge on them are equal, ঠিক আছে। কপি করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে তিনটেই ব্যাপারটা বোঝাতে সুবিধা হয়ে যাবে। দেখ এটাকে মুছে দিলাম। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমাদের, সাপোজ তোমাকে বলেছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর NaCl এদের কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টেন্স কম্পেয়ার করো অ্যাকুয়াস সলিউশনে, কার বেশি কার কম। এরকম 3-4টে অপশান দেওয়া থাকবে, সঠিক অর্ডারে ওদেরকে সাজাতে হবে। তো যদি আমরা এই দুটো কম্পেয়ার করি তাহলে আমরা দেখবো এখান থেকে আয়ন কি তৈরি হচ্ছে, Mg2+ আর দুখানা Cl-, আর এখান থেকে তৈরি হচ্ছে Na+ আর Cl-, ঠিক আছে। তাহলে দুটো যদি আমরা জিনিস কম্পেয়ার করি, একটা হচ্ছে নাম্বার অফ আয়ন আর একটা হচ্ছে চার্জ, তাদের চার্জ যদি কম্পেয়ার করি তাহলে দেখবো নাম্বার অফ আয়ন এখানে কটা, একটা, আর দুটো 3টে, এখানে দুটো। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট কী ছিল, নাম্বার অফ আয়ন। নাম্বার অফ আয়ন যার বেশি হবে তার ল্যামডা ভ্যালু বেশি, ঠিক আছে। ল্যামডা ভ্যালু বলতে পারো বা কন্ডাক্টেন্স বলতে পারো, যাই বলো না কেন, বেশি হয়ে গেল। আচ্ছা চার্জ কত, এখানে চার্জ হচ্ছে 2, এখানেও 2, তাহলে আমরা এখানে চার্জ 2 লিখবো, মানে 2- বা 2+ একই ব্যাপার, এখানে 1। তাহলে আমরা এই চার্জটা দেখে আমরা কম্প্যারিজন করতাম যদি এই নাম্বার অফ আয়নটা ইকুয়াল হতো, ঠিক আছে। সেরকম এক্সাম্পল দেখো, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয় তাহলে কন্ডাক্টেন্স 1 গ্রেটার দেন 2, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, এটা হচ্ছে ধরো এক্সাম্পল 1। এক্সাম্পল 2 ধরো,
ধরা যাক অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 হোল থ্রাইস, আর ধরো K4 FeCN6, ঠিক আছে। এটা কি হবে, দুখানা অ্যালুমিনিয়াম আয়ন তৈরি হলো 3+, আর তিনখানা সালফেট আয়ন তৈরি হলো 2-, রাইট। এখান থেকে 4টে K+ তৈরি হবে, আর একটা তৈরি হবে FeCN6 4- চার্জ, ঠিক আছে। তাহলে এটা দুই হয়ে গেল আমাদের। এবার সেকেন্ড এক্সাম্পলে 1, 2। ফার্স্ট এক্সাম্পলে হ্যাঁ নাম্বার অফ আয়ন কটা দেখো, 2 আর 3-এ 5খানা, আর এখানেও 4 আর 1-এ 5খানা আয়ন। এবার প্রথমে আমরা নাম্বার অফ আয়ন চেক করবো, নাম্বার অফ আয়ন সেম হয়ে গেল। এইবার কি চেক করবো, টোটাল চার্জ এখানে 6, আর এখানে চার্জ হচ্ছে কত বলো, 4, তাই না। 4+ আর 4-, তাহলে 4। তাহলে এইবার নাম্বার অফ আয়ন যখন সেম হয়ে গেল, এবার আমরা চেক করবো চার্জ যার বেশি, দ্যাট ইজ ফার্স্ট ওয়ান। তাহলে আবারও কন্ডাক্টেন্স হচ্ছে 1 > 2, রাইট। এবার থার্ড রুল কোনটা, যখন নাম্বার অফ আয়ন এবং চার্জ দুটোই যখন ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। সেই রকম একটা এক্সাম্পল দেখো, সেই রকম একটা এক্সাম্পল হচ্ছে থার্ড এক্সাম্পল। সাপোজ NaCl আর KCl। এবার দেখো Na+Cl- K+Cl-, তাহলে নাম্বার অফ আয়ন 2, 1, 1। এবার যখন নাম্বার অফ আয়ন আর চার্জ ইকুয়াল হয়ে গেলো, এবার আমি কী দেখবো, সাইজ অফ হাইড্রেটেড আয়ন। এবার Na+Cl- তো কমন, তাহলে যেটা কমন সেটাকে বাদ দাও, যেটা আনকমন তাদের মধ্যে তো কম্প্যারিজন হবে। এবার Na+ এর সাইজ, Na+ গ্যাসিয়াস এর সাইজ ছোট, তাহলে যার সাইজ ছোট তার চার্জ ডেনসিটি বেশি, যেহেতু চার্জ ইকুয়াল, চার্জ ডেনসিটি বেশি মানে হাইড্রেশন বেশি। যত বেশি হাইড্রেশন তত বেশি হাইড্রেটেড আয়নের সাইজ, যত বেশি হাইড্রেটেড আয়নের সাইজ তত কম কন্ডাক্টেন্স। তাহলে আমরা লিখব যে সোডিয়াম Na+ অ্যাকুয়াস, হ্যাঁ এটার সাইজ হচ্ছে অ্যাকচুয়ালি বেশি হয়ে যাবে কার থেকে না, K+ অ্যাকুয়াসের থেকে। এটা মুছি, তাই যদি হয় তাহলে কন্ডাক্টেন্স Na+ অ্যাকুয়াস এর হয়ে গেল কম, যেহেতু সাইজ বেশি কন্ডাক্টেন্স কম, K+ অ্যাকুয়াসের বেশি। তাহলে আলটিমেটলি NaCl আর KCl এর মধ্যে তাহলে কি হয়ে গেল, এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, তাহলে 2 নম্বরের হচ্ছে কন্ডাক্টেন্স বেশি। তাহলে আমরা এই যে হাইড্রেটেড আয়নের সাইজ কম্পেয়ার করছি, শুরুতেই আমরা এটা করবো না, আগে দেখবো নাম্বার অফ আয়ন, কতগুলো করে আয়ন তৈরি হচ্ছে, তারপর যদি সেটা সমান হয়ে যায় তাহলে চার্জ অন আয়ন, লাস্ট হচ্ছে এটা, ঠিক আছে। এবার এই সংক্রান্ত কয়েকটা কোয়েশ্চেন বানাই আমরা। আচ্ছা প্রথমটায় দেখো, যে এখানে 5টা এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেকটাতেই কিন্তু একটা করে প্লাস চার্জ, একটা করে মাইনাস চার্জ, ঠিক আছে। তাই যদি হয় তাহলে এদের প্রথম কথা হচ্ছে নাম্বার অফ আয়ন সেম, দুটো করে আয়ন তৈরি হচ্ছে, আর চার্জ অন আয়নও সেম। তাহলে আমাদের থার্ড পয়েন্টে আসতে হবে যে সাইজ অফ হাইড্রেটেড আয়ন, সেই হিসাবে স্পিড হবে। এবার সাইজ অফ আয়নের মধ্যে আমরা বলতে পারি যে ওপর থেকে নিচে নামলে কি হয়, চার্জ ডেনসিটি ক্রমশ কমতে থাকে, তাহলে এক্সটেন্ট অফ হাইড্রেশন কমতে থাকে, সুতরাং কন্ডাক্টিভিটি বাড়তে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এরকম লিখব যে আমরা একটু এক্সপ্লেইনই করি ব্যাপারটাকে। সাইজ অফ গ্যাসিয়াস আয়ন, আমি এইটাকে মানে বাইরে রাখছি, কম্প্যারিজনের বাইরে রাখছি, কেন রাখছি পরে বলছি। তাহলে গ্যাসিয়াস আয়নের মধ্যে লিথিয়াম প্লাস সব থেকে কম, Na+, K+, CS+, ঠিক আছে। তাহলে সাইজ অফ হাইড্রেটেড আয়ন কী হবে, উল্টোটা হবে, হাইড্রেশন যার সাইজ সব থেকে ছোটো তার হাইড্রেশন সব থেকে বেশি, তাহলে হাইড্রেটেড আয়নের সাইজ Li অ্যাকুয়াস সব থেকে বেশি, তারপরে Na অ্যাকুয়াস, তারপরে K অ্যাকুয়াস, আর লাস্টে CS অ্যাকুয়াস। হাইড্রেটেড আয়নের সাইজ যা হবে, তাহলে
স্পিড অফ হাইড্রেটেড আয়ন তার উল্টো অর্ডার হবে, তাই না? অর্থাৎ Li aqueous প্লাস লেস দেন Na aqueous প্লাস লেস দেন, এটা কমপ্লিট করে নাও তোমরা। তাহলে যাদের স্পিড বেশি তাদের কন্ডাক্টিভিটি বেশি। তাহলে আমাকে যদি এইখান থেকে আনসারটা করতে হয়, মানে আমাকে তো হাইড্রেটেড ফর্মে আনসার লিখলে হবে না, আনসারটা এই ফর্মে লিখতে হবে। তাহলে দেখো সবার আগে আমি HCl-কে রাখছি, ঠিক আছে? কেন রাখছি আমি পরে বলছি। তাহলে HCl-এর পরে সবথেকে বেশি কার হবে? CSCl, তারপরে কী আছে এখানে? KCl, NaCl, LiCl। এই হচ্ছে আমাদের অর্ডার। এবার দেখো এইটা একটা এক্সেপশনাল কেস, খুব ভালো করে এটাকে মনে রাখবে। এক্সেপশনাল কেস কেন? এমনিতে H+, এখান থেকে যে H+ ক্যাটায়ন তৈরি হচ্ছে, H+-এর সাইজ সব থেকে ছোটো। H+-এর যদি সাইজ সব থেকে ছোটো হয় তাহলে H+-এর চার্জ ডেনসিটি সব থেকে বেশি, তাহলে H+-এর হাইড্রেশন সব থেকে বেশি, তাহলে H+-এর হাইড্রেটেড আয়নের রেডিয়াস সব থেকে বেশি, ন্যাচারালি ওর স্পিড সব থেকে কম এবং কন্ডাক্টেন্স সব থেকে কম। এটাই নর্মালি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে উল্টোটা হয়। এর কন্ডাক্টেন্স H+ আয়নের কন্ডাক্টেন্স সব থেকে বেশি হয়। যে কটা আয়ন আছে আমাদের পরিচিত তাদের মধ্যে সব থেকে বেশি আয়নিক কন্ডাক্টেন্স দেখায় হচ্ছে H+ আয়ন, ঠিক আছে? আমরা একটা নোট দিয়ে এখানে লিখে রাখি যে আয়নিক কন্ডাক্টিভিটি অফ H+ is highest followed by OH- আয়ন। এমনিতে কি হয়, আয়নগুলো মুভ করে, তো আয়নগুলো যত বেশি মুভ করবে তত তাদের কন্ডাক্টিভিটি বাড়বে। এবার জল মানে অ্যাকুয়াস সলিউশন মানে জল আছে। এবার কি হয়, যখন H+ থাকে, সাপোজ এখানে একটা H+ আছে, মানে H+ আর জল একসঙ্গে জুড়ে গেলে হাইড্রোক্সোনিয়াম আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়, সেটা হচ্ছে এটা। এবার ধরো এখানে পরপর জলের মলিকিউল সব পরপর আছে। H+ আয়ন একা H+, ও কিন্তু মুভ করে না। ও কি করে দেখো, এটা এখানে H+ আয়ন আছে, জলের সঙ্গে H+ আয়ন একসঙ্গে মিশে আছে। H+ নিজেকে ও শিফট করে দেয়, এইখানে নিজেকে শিফট করে দেয়, ঠিক আছে? এবার কি হয়, পরের ছবিটা এরকম দেখতে হবে। এইটা হাইড্রোনিয়াম আয়নটা হয়ে গেল H2O, আর এটা ধরো এক নম্বর, এটা ধরো 2 নম্বর। এবার এটা ছিল হাইড্রোনিয়াম আয়ন, সেটা হয়ে গেল জল, আর H+টা ওইখানে চলে গিয়ে এইটা হয়ে গেল হাইড্রোনিয়াম আয়ন। তার মানে ফাইনালি যেটা হলো, এফেক্টিভলি যেটা হলো, এখান থেকে একটা H+ এই পাশেরটায় চলে গেল, তাই জন্য পাশেরটার ফর্মটা পাল্টে আবার এরকম হাইড্রোনিয়াম আয়নের মতন হয়ে গেল। এইভাবে পরপর কি হয়, প্রত্যেকটা ওয়াটার মলিকিউলের মধ্যে H+ আয়ন আসতে থাকে এবং সেটা পরবর্তী H2O মলিকিউলে যেতে থাকে। এইভাবে H+ আয়নটা মুভ করে, তার ফলে এর মুভমেন্টটা অনেক ফাস্টার হয়, ঠিক আছে? OH- কেসটাও এইরকমই হয় অনেকটা। তার ফলে কি হয়, এদের কন্ডাক্টিভিটি এক্সেপশনালি অনেক হাই হয়ে যায়। সেই কারণে যখনই কোথাও HCl, H2SO4 এই সমস্ত থাকবে, বা ধরো NaOH এর সঙ্গে NaCl কম্পেয়ার করতে দিয়েছে, তো যেহেতু NaOH হয়ে গেছে, OH- এর কন্ডাক্টিভিটি অনেক বেশি, তাই NaCl এর তুলনায় NaOH এর কন্ডাক্টিভিটি ফাইনালি অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে গেল একটা। আর সেকেন্ড এক্সাম্পলটা দেখো, এখানে এইগুলো একটু অনেক বড় কিছু ব্যাপার আছে, ছবিগুলো দেখেই বুঝতে পারছো। এইগুলোকে আমরা বলি কমপ্লেক্স সল্ট। কমপ্লেক্স সল্ট নিয়ে আমরা ডিটেলড আলোচনা করবো ইউনিট 9 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, যেখানে আমরা পড়বো সেইখানে। কমপ্লেক্স সল্ট মানেই হচ্ছে সেখানে তুমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা পার্ট দেখতে পাবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা থাকবে, সেই পার্টটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা আছে তারা কখনোই সেপারেট হবে না, ঠিক আছে? মিনিংটা হচ্ছে এরকম যে এইটুকু হচ্ছে একটা আয়ন তৈরি করবে, আর এইটুকু আর একটা আয়ন তৈরি করবে, রাইট? এখানেও তেমন, এইটা একটা আয়ন তৈরি করবে, তারপর থার্ড ব্র্যাকেট চালু হয়ে গেলো, এইটা আর একটা আয়ন তৈরি করবে। তাহলে প্রথম যেটা আমাদের দেওয়া আছে এখানে PT মানে প্ল্যাটিনাম, অ্যামোনিয়া আর Cl4, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে পুরো পোর্শনটা যেটা সামনে আছে সেটাকে আমি আলাদা করে লিখছি PT NH3 এইটা হবে ক্যাটায়ন। দেখো 4খানা Cl আছে, মানে অবভিয়াসলি এখানে 4খানা Cl- তৈরি হবে, 4টে Cl- টোটাল চার্জ 4-, তাহলে এটার চার্জ নিশ্চয়ই 4+ হবে।
ঠিক আছে। তারপরেরটা দেখো Cr NH3 Cl3, আবারও বুঝতে পারছো তিনখানা ক্লোরাইড তৈরি হবে, তাহলে তিনখানা যদি Cl মাইনাস তৈরি হয় তাহলে এখানে যেটা তৈরি হবে তার মাথায় 3+ থাকবে, কি তৈরি হবে Cr আর অ্যামোনিয়া 6। পরেরটা দেখো K2 PtCl6। এবার এখানে কমপ্লেক্স আয়নটা হচ্ছে পরের দিকে আছে মানে এটা এবার অ্যানায়ন, ক্যাটায়ন হচ্ছে এবার পটাশিয়াম। তাহলে পটাশিয়াম তো K2 হয় না, পটাশিয়াম হয় K+, তাহলে দুখানা K+, দুখানা প্লাস মানে এইটার মাথায় মাইনাস চার্জ হবে, তাহলে PtCl6 2 মাইনাস। আর ফাইনালি CO NH3 Cl2Cl। দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে একটা Cl আছে, তার মানে একটা Cl মাইনাস হবে। একটা Cl মাইনাস যদি হয় তাহলে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটার মাথায় একটা প্লাস হবে। কি আছে এই যে CO অ্যামোনিয়া 4টে আর Cl 2টো। তাহলে এই হয়ে গেল আমাদের এদের আয়নাইজেশন। এইবার আমরা কি করব, প্রথমে কি কম্পেয়ার করব, নাম্বার অফ আয়ন। নাম্বার অফ আয়ন কটা হচ্ছে দেখো, একটা আর 4টে Cl মানে 5খানা। তাহলে এখানে লিখছি, হ্যাঁ, নাম্বার আর চার্জ দুটোই কম্পেয়ার করে দিচ্ছি। নাম্বার অফ আয়ন হচ্ছে এখানে 5খানা, চার্জ হচ্ছে কত 4, 4+ বা 4 মাইনাস তাহলে 4। এখানে নাম্বার অফ আয়ন একটা, এটা একটা আর এটা 3টে, 4টে। চার্জ কত দেখো 3, এখানে 2টো আর একটা 3টে আয়ন টোটাল, চার্জ কত 2, এখানে টোটাল 2টো আয়ন, একটা পজিটিভ একটা নেগেটিভ, 2টো আয়ন, চার্জ হচ্ছে 1। তাহলে আমরা প্রথমে কি কম্পেয়ার করব, নাম্বার অফ আয়ন। নাম্বার অফ আয়ন দিয়ে আমার দেখো কাজ হয়ে গেছে। নাম্বার অফ আয়ন যেখানে সবথেকে বেশি সেখানে সবথেকে বেশি কন্ডাক্টিভিটি, তারপরে এই যে পরপর অর্ডারে সাজানোই আছে। তাহলে সবথেকে বেশি কন্ডাক্টিভিটি হবে এইটার, সবথেকে বেশি এটা, তারপরে এটা, ঠিক আছে, তারপরে এটা, আর ফাইনালি এটা, একদম সাজানোই আছে। আমাদের চার্জটা এখানে কম্পেয়ার করতেই হলো না, কারণ আমরা নাম্বার অফ আয়ন দিয়ে আমরা পেয়ে গেলাম। তাহলে আজকের ভিডিওটা এটুকুই থাকবে। আমরা কোলরাস লয়ের অ্যাপ্লিকেশন এবং সেই সংক্রান্ত নিউমেরিক্যালস আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ শুরু করব। তবে যাওয়ার আগে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই, সেটা হচ্ছে যে অনেক দিন ধরেই অনেকে আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছিল যে কিভাবে তারা আমার সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করবে, যাতে করে তারা তাদের কোয়েশ্চেন আনসার আমাকে বলতে পারে সরাসরি এবং আমি সেগুলো সলভ করে দিতে পারি। তো এই উদ্দেশ্যে আমি একটা ফেসবুক গ্রুপ চালু করছি। এই ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করো সবাই এবং তোমাদের কোয়েশ্চেন আনসার পোস্ট করো গ্রুপে। আমি চেষ্টা করব সেইগুলোর যথাসাধ্য তাড়াতাড়ি সম্ভব সেইগুলোর সমাধান করে দেওয়ার। তবে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক বা নিট যেই পরীক্ষার্থীদের নয়, আমি সমস্ত কেমিস্ট্রি টিচার্সদের এবং উঁচু ক্লাসে পাঠরত কেমিস্ট্রি স্টুডেন্টসদেরও আমি এই গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট জানাচ্ছি। আপনারা অতি অবশ্যই গ্রুপে জয়েন করুন এবং উচ্চ মাধ্যমিক বা নিট যেই পরীক্ষার্থীদের আপনাদের সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দিন। তো এই রিকোয়েস্টটি করার মাধ্যমে আমি আজকের ভিডিওটা শেষ করছি। টাটা।